Hello, dear students. Sorry for that. There is only for technical problem. Slow speed of internet. A part of part 6 of the rules narrative styles is uploaded. So this class is still video class, will be uploaded very soon. After studying rules 6 that is uploaded few minutes ago, you will study rule 7. Okay, please come to the point. We will discuss about that. You find excuse me or sorry to disturb in the direct speech, then what rule we should follow? Actually a simple matter, asking help. কোনো ব্যাপারে যখন সাহায্য চাওয়া হয় কোনো একজন অপরিচিত ব্যক্তির কাছে, তখনই আমরা এই এক্সকিউজ মি এবং সরি টু ডিস্টার্ব এই শব্দগুলো আমরা বলি। আসলে এই শব্দগুলো হচ্ছে নিতান্তই সৌজন্যবোধের জন্যে, বিশেষ করে এটিকেট ম্যানার্সের মধ্যে এগুলো পড়ে। তো এই ধরনের যদি থাকে শব্দগুলো এক্সকিউজ মি এবং সরি টু ডিস্টার্ব, তাহলে আমরা কি দিয়ে এই ইনডিরেক্ট ন্যারেশন করব? তখন আমরা লিখব সেকিং অ্যান্ড এক্সকিউজ, যে সেকিং অ্যান্ড এক্সকিউজ। এক্সকিউজ মানে হচ্ছে কোনো ওজোর বা কোনো অছিলা, কোনো কিছু এই ধরনের চাওয়া যে এই অছিলা আপনি আমাকে একটু মাফ করবেন, বা আপনার এই একটা শ্রুতা বা এই সাহায্যটা আমি কামনা করছি। কেমন যেমন এখানে প্যাসেজটি পড়লেই বোঝা যাবে, সেন্টেন্সটি পড়লেই, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইউনিয়ন? দ্য বয় সে টু দ্য প্যাসারবাই। এখানে বলা হচ্ছে মাফ করবেন, আপনি কি আমাকে এই কাছাকাছি কোনো ভোজনালয় রাস্তা বলে দিতে পারেন? দি বয় সে টু দ্য প্যাসারবাই। এই ছেলেটি একজন পথচারীকে বলেছিলেন। আচ্ছা, ভালো কথা। তো এইখানে আরেকটু মনে রাখবে, সেটা হচ্ছে কি, যে এই সেন্টেন্সের মধ্যে দেখা যায় স্পিকার এবং লিসেনার লাস্টে দেওয়া আছে। এরকম প্যাসেজের লাস্টে দেওয়া থাকতে পারে, মধ্যখানে দেওয়া থাকতে পারে, ফার্স্টে দেওয়া থাকলে তো কোনো সমস্যা নেই। এই জন্যে আমরা যে খুব বেশি গুরুত্ব দিব যে এইখানে কয়েকটা জিনিস দেখো, রিয়েলাইজেশন অফ কনটেক্সট অফ দ্য প্যাসেজ, অ্যান্ড এটা আসছে যে ফাইন্ড আউট স্পিকার ফার্স্ট, দেন লিসেনার, দেন দ্য পার্সন উই আর ডিসকাসিং অ্যাবাউট। যেমন আমি যদি বলি আই আস্কড মিস্টার রহমান অ্যাবাউট রাহিম, তাহলে রাহিমের ব্যাপারে আসলে আরেকটা অবজেক্ট থেকে যায়, সেখানে সেটাও আমরা খেয়াল করব যে কার সাথে কথা হচ্ছে, কার সম্পর্কে কথা হচ্ছে। ঠিক এভাবে আমাদের প্রথমে আমরা কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন লেখার সময় আমরা দি বয়, স্পিকার এবং লিসেনার দিয়ে আমরা শুরু করব। তো যেহেতু এটা একটা ফ্রেজ, সেহেতু এই ফ্রেজটা আমরা লিখব। তো কথা হচ্ছে এক্সকিউজ মি থাকলে আমরা সিকিং অ্যান্ড এক্সকিউজ দিয়ে আমরা কিন্তু শুরু করব। ওর পরিবর্তে এক্সকিউজ মি এবং সরি টু ডিস্টার্বের পরিবর্তে আমরা সিকিং অ্যান্ড এক্সকিউজ লিখব। এখন এখানে দেখো যে লেখা আছে এরকম, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইউনিয়ন? দি বয় সে টু দ্য প্যাসারবাই। আমি লিখছি এখানে সেকিং অ্যান্ড এক্সকিউজ, দি বয় আস্কড। আস্ক থাকলে যখন কোনো সেন্টেন্সে বিশেষ করে টেল বা সেইট এগুলো থাকছে এবং প্রশ্নবোধক বাক্য যদি আসে, তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা আস্কডে পরিণত করব। ওয়ান্টেড টু নো করা যায়, হ্যাঁ, আমরা করব। আস্ক দি প্যাসারবাই, ওই পথচারীকে জিজ্ঞেস করেছিল যে ইফ হি কুড টেল হিম, যে তিনি কি তাকে বলতে পারেন কি him about to the nearest
এই নেন। তিনি কি তাকে বলতে পারেন যে কাছাকাছি কোনো ভোজনালয় এরকম আছে কি না, বা হোটেল এরকম কোনো কিছু আছে কি না? ঠিক এইভাবে আমরা জানতে পারলাম যে যদি এক্সকিউজ মাই সরি টু ডিস্টার্ব থাকে, তাহলে এর পরিবর্তে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সিকিং অ্যান এক্সকিউজ, মানে কোনো ছুতা অন্বেষণ করে, কোনো একটা ছুতা দিয়ে তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করে। এই জন্য বলা হয়েছে ছোটোখাটো কোনো সাহায্য প্রার্থনার জন্যে এগুলো শব্দ থাকে ইনডিরেক্ট স্পিচে, আমরা এইটা করবো। দ্যাটস ওকে, ফাইন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট রুলে আমরা আসি, দেখি 7, এরপরে আমরা 8-এ আসবো। আসলে এর আগে যে ক্লাসটা তোমাদের আমিনা বাকি অনলাইন ক্লাসে যে আপলোডেড হয়েছে তার অংশ, বাকি অংশ হিসেবেই আমরা এটা করছি। আমি 8 রুলে যাচ্ছি। 8 রুলে মূলত দেখা যাচ্ছে যে ডিরেক্ট স্পিচের শুরুতে যদি, যেমন ডিরেক্ট স্পিচের শুরুতে যদি এরকম যদি থাকে ও, কিংবা থাকে ওয়েল, কিংবা থাকে আই সি, যদি এই রকম যদি বিশেষ করে শব্দমালা যদি থাকে, তাহলে আমরা আসলে কি করতে পারি, আমরা আসলে কিভাবে লিখব। যেমন এইখানে আমি থাকলে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, আই লিভ ইন দিনাজপুর। মনে করো যে আমাদের কলেজের একটা স্টুডেন্ট দিনাজপুর থেকে আমাদের এই চিরির বন্দর এই কলেজে আসে পড়াশোনার জন্যে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে বাসা কোথায়, বললো যে স্যার আমি তো দিনাজপুরে থাকি, দিনাজপুরে আমার বাসা। তখন এই কথাটা হচ্ছে তার সাথে কত, আই লিভ ইন দিনাজপুর, সেড দি স্টুডেন্ট, সেড দি স্টুডেন্ট। তখন আমি বললাম আই সি, তাই, হ্যাঁ, আমি বললাম যে আই সি, হ্যাঁ তাই, সেড দি, হ্যাঁ টিচার, শিক্ষক বললেন, তাই নাকি? হ্যাঁ, এখন আরও সাথে একটু অ্যাড করে বলা হচ্ছে, যে বলা হচ্ছে কি, ইট ইজ এ লং ডিস্টেন্স, এটা তো অনেক দূরে, এত দূর থেকে তুমি কিভাবে আসো। হ্যাঁ, ঠিক এই ব্যাপারটা এইরকম যে ইটস এ লং ডিস্টেন্স। তো এইভাবে কিন্তু আমাদের এই অতিরিক্ত একটা শব্দমালা রয়েছে এইখানে একটা, যে আই সি, তাই, ঠিক এই ধরনের যদি প্যাসেজ ন্যারেশনের মধ্যে থাকে, বিশেষ করে ডিরেক্ট স্পিচে, তাহলে আমরা কিভাবে লিখব? এই যে একটা অভিব্যক্তি রয়েছে, একটা টোন রয়েছে, মানে কথা বলার যে একটা ঢং রয়েছে, একটা সুর রয়েছে, একটা তাল রয়েছে, একটা ছন্দ রয়েছে। তো এইটা লেখার সময় আমি কি লিখবো, এটা দিয়ে কি প্রকাশ করেছে, আই লিভ ইন দিনাজপুর, সেড দি স্টুডেন্ট, আই সি, তাই, সেড দি টিচার, ইটস এ লং ডিস্টেন্স। তার মানে কি, আই সি দিয়ে প্রকাশ পেল, কি প্রকাশ পেল, যে উনি একটা সারপ্রাইজ এক্সপ্রেস করেছেন, আশ্চর্য হচ্ছেন এত দূর থেকে এই ছেলেটা আসে। তো ঠিক এইরকম লেখার সময় আমি এখন কিভাবে করি দেখো, তাহলে আমরা ও এল আই সি ইত্যাদি এগুলো যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা এটা লিখব যে এক্সপ্রেসিং সারপ্রাইজ, এক্সপ্রেসিং সারপ্রাইজ, আমরা এইভাবে লিখব, এক্সপ্রেসিং সারপ্রাইজ দিয়ে লিখব। যেমন এইখানে দি student said to the teacher that he lived, said এটা অনুযায়ী পাস্ট হচ্ছে, তাহলে he lived in দিনাজপুর, দিনাজপুর। এক্সপ্রেসিং, যেহেতু এটা একটা ফ্রেজ, সেহেতু আমরা প্রথমেই লিখব, এক্সপ্রেসিংটা হচ্ছে একটা ফ্রেজ, হ্যাঁ, এটা আমরা প্রথমেই লিখব, এক্সপ্রেসিং সারপ্রাইজ, আশ্চর্য হয়ে, হ্যাঁ, দি টিচার said to the student that it was
that it was a long distance. ঠিক এইভাবে আমরা লিখব, it was a long distance. তাহলে আসছে কি, the student said to the teacher that he lived in Dinajpur. Expressing surprise, the teacher said to the student it was a long distance. ঠিক এভাবে আমাদের এই এক্সপ্রেসিং সারপ্রাইজ আমাদের লিখতে হবে। তার মানে বোঝা গেল যদি ও ওয়েল আই সি এই ধরনের কোনো শব্দ সমষ্টি থাকে তাহলে বিশেষ করে স্পিকারের টোনের উপর, রিপোর্টেড ভার্বের স্পিকারের টোনের উপর ভিত্তি করে, এই টিউনিংগুলোর উপরে ভিত্তি করে আমাদের এক্সপ্রেসিং সারপ্রাইজ লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন নেক্সট রিলে যাচ্ছি। রুলগুলো আসলে বেশি বেশি করে আমরা যদি এগুলো একটু যদি খুব ভালোভাবে উপলব্ধি করি এবং যদি ভালোভাবে আমরা যদি খেয়াল করি যে কী কারণে কী বসছে, হ্যাঁ টিউনিংটা কী, হ্যাঁ তাহলে কিন্তু আমাদের বুঝতে কিন্তু সহজ হয়। আসলে এগুলো অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমেই আমাদের এগুলো করতে হয়। যেমন এরকম ধারাবাহিকতায় যেমন রিপোর্টিং ভার্ব, যদি রিপোর্টিং ভার্বের সাথে এর সাথে দেখা যাচ্ছে যে অতিরিক্ত কিছু যদি আসে, বিশেষ করে এডিশনাল যদি কোনো ফ্রেজ ফ্রেজ কিংবা যদি ক্লোজ আসে, ক্লোজ থাকে, যদি এই এডিশনাল ফ্রেজ ক্লোজ যদি থাকে তাহলে থাকলে পরে আমরা কি করতে পারি, আসলে কিভাবে আমরা এই ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট করব, এখানে আমরা কোনো কিছু সংযোজন বিয়োজন থাকবে কি থাকবে না, যদি থাকে তাহলে কি থাকে দেখি। আর ইউ, উদাহরণ দিচ্ছি যে আর ইউ ব্রাদার্স, আর ইউ ব্রাদার্স, তোমরা কি ভাই? তা ভাই কে বললো এই কথাটা? হয়তো আমরা ধরে নিচ্ছি যে এই জিজ্ঞেস করলেন, আস্কড দ্য মিস্ট্রেস, আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, কমা এখানে দিয়ে টিয়ে বলছে টার্নিং টু দ্য ডারভিশেস, ডারভিশেস মানে দরবেশ। দেখা যায় যে অনেক দরবেশ আছে, হ্যাঁ বুজুর্গ ব্যক্তি, তারা কিন্তু হয়তো বাসায় দরজায় আসছে, আসার পর হয়তো নক করছে, তখন হয়তো বাড়ির যে মালিক রয়েছে, হ্যাঁ মিস্ট্রেস রয়েছে, গৃহিণী রয়েছে, উনি এই কথাটা বললেন। কি বললেন? বললেন যে আর ইউ ব্রাদার্স, আপনারা কি এই সবাই যারা আসছেন ভাই? আস্ক দি মিস্ট্রেস অফ দ্য হাউস, ওই বাড়ির গৃহিণী বললেন, কি বললেন? মিস্ট্রেস মালকিন বললেন যে টার্নিং টু দ্য ডারভিশেস, দরবেশদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তাদের দিকে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে বললেন যে আপনারা কি ভাই? তা ঠিক এই রকম যেই অতিরিক্ত, এই যে অতিরিক্ত একটা যে ক্লোজ, হ্যাঁ অতিরিক্ত একটা যে ক্লোজ রয়েছে বা ফ্রেজ রয়েছে, প্রিপোজিশন পার্টিসিপল ফ্রেজ বা নাউন ফ্রেজ রয়েছে, তো এই ফ্রেজটি আমরা কোথায় কিভাবে পুট করব? এই ধরনের যদি কোনো ফ্রেজ থাকে তাহলে এই ফ্রেজের কোনো পরিবর্তন হবে না এবং এটা বাক্যের শুরুতে ব্যবহার করতে হবে। তাহলে এই ফ্রেজের কোনো পরিবর্তন হবে না এবং এই ফ্রেজকে বাক্যের শুরুতেই ব্যবহার করতে হবে। যেমন এইখানে দেখো টার্নিং to the dervishes, comma the mistress of the house asked আমরা ডারভিশকে আমরা এখানে দেম করতে পারি বা শুধু আক্স দিয়েও করতে পারি। ইফ দে ওয়ার ব্রাদার্স,
ইফ দে ওয়ার ব্রাদার্স। আমরা এইভাবে এটা না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। প্রোনাউন রেফারেন্সিংয়ের ক্ষেত্রে এটা না লিখলেও চলবে, কারণ পরে সাবজেক্ট দে আছে। তাহলে টার্নিং টু দ্য ডারভিশেস দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড ইফ দে ওয়ার ব্রাদার্স। ঠিক এভাবে আমরা কিন্তু চেঞ্জ করব। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট রুলে আমরা যাচ্ছি, দেখি আমরা এখন রুল 10-এ চলে যাচ্ছি। যে দেখি, আসলে আমার ইচ্ছে হচ্ছে যে বেশ কয়েকটা অংশ, এর আগেও এরকম একটা বিশেষ করে এই নেট বিভ্রাটের কারণে, স্লো ইন্টারনেট স্পিড হওয়ার কারণে, স্পিড স্লো হওয়ার কারণে আসলে একটা ক্লাস আমার এরকম এই 8-9 মিনিটের মতো আপলোড হয়েছে। তো পরে আবার এটা এক একটা ক্লাসের এক একটা মেজারমেন্ট থাকে যে কতটুকু আমি তোমাদেরকে দিব, কিন্তু সেটাতেও বিভ্রাট হয়েছে। আজকেও তাই হলো। তোমরা দয়া করে বিশেষ করে ওই আগে প্রিভিয়াস আপলোডেড ক্লাসটার সাথে এই ক্লাসটা তোমরা যুক্ত করে নেবে। আমি এখন রুল 10 নিয়ে আলোচনা করছি। রুল 10-এর ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যদি দেখি যে ডিরেক্ট স্পিচে, আসলে ডিরেক্ট স্পিচে দেখা গেল যে কিছু রিপোর্টিং ভার্ব রয়েছে। যেমন রিপোর্টিং ভার্বগুলো কি কি? রিপোর্টিং ভার্ব রয়েছে, যেমন ক্রাইট রয়েছে, তারপরে তারপরে কি রয়েছে, এরকম রয়েছে মাটার্ড। ক্রাইট মানে চিৎকার দেয়া, হ্যাঁ। মাটার্ড মানে হচ্ছে করা, বিড়বিড় করা, হ্যাঁ, মানে কোনো একটা অসুস্থ মানুষ বিড়বিড় করে কথা বলছে, নিজেই কথা বলছে, স্পষ্ট এরকমভাবে। যদি থাকে যে রিপ্লাইড, উত্তর দিলেন, উত্তর করলেন, জবাব দিলেন, কিংবা যদি দেখা যায় রিপ্লাইটের সাথে এই যে কিছুক্ষণ আগে আমরা আস্কড লিখলাম, যে আস্কড কোশ্চেন বাক্যের জন্য, এগুলো যদি থাকে, তারপরে যদি থাকে যে গ্রোন, এরকম যদি এক্সেট্রা, এই ধরনের কিছু যদি রিপোর্টিং ভার্বের মধ্যে থাকে, তাহলে এই ধরনের রিপোর্টিং ভার্বগুলোর এগুলোর কোনো পরিবর্তন হবে না, এগুলোর কোনো পরিবর্তন হবে না। এবং এই পরিবর্তন না হওয়ার জন্যে আমরা এগুলো দিয়েই ডিরেক্ট স্পিচে করব। যেমন কিছুক্ষণ আগে আমি কোশ্চেন বাক্যের জন্য আমি তোমাদের কিন্তু এই আস্কডটা করেছিলাম, যে আর ইউ ব্রাদার্স, তো এইখানে কিন্তু কোশ্চেন বুঝিয়েছে, এই জন্য আমরা আস্কড ব্যবহার করেছি। দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড ইফ দে ওয়ার ডারভিশেস, যে এটা আমি কিন্তু আস্কড করেছি কোশ্চেন বাক্য হওয়ার জন্য। কিন্তু যদি কোশ্চেন বাক্য না হয়েও যদি কোনো কিছু জিজ্ঞেস করা বোঝায়, এই ধরনের রিপোর্টিং ভার্বগুলো আসে, তাহলে এগুলোর আর কোনো পরিবর্তন করতে হবে না। যেমন আমরা যদি একটা উদাহরণ আমি দেই, যেমন এটা বলা হচ্ছে আই অ্যাম রেসপন্সিবল, যে আমি দায়ী, হ্যাঁ, আই অ্যাম রেসপন্সিবল, আমি দায়ী। কিসের জন্য দায়ী তুমি? যে ফর দ্য মিসফরচুন, যে আমি এই আজকে খারাপ ভাগ্যের জন্যে আসলে আমি দায়ী। তো এইরকম হি মাটার্ড, তিনি আহত বা অসুস্থ ব্যক্তি, তিনি কি এই কথাটা বললেন যে আমি আমার এই হতভাগ্যের জন্য, দুর্ভাগ্যের জন্য আমি মূলত দায়ী, নিজেই বিড়বিড় করে বলছেন। তো এই ধরনের সেন্টেন্সটাকে আমি যদি বিশেষ করে ডিরেক্টটাকে যদি ইনডিরেক্ট করি, তাহলে কি করব? তাহলে অবশ্যই আমরা সাবজেক্টটা খুঁজবো, সাবজেক্টটা প্রথমে নিয়ে আসবো। হি মাটার্ড, তিনি বিড়বিড় করে বললেন, বাকি অবস্থা স্বাভাবিক থাকবে, যেহেতু অ্যাসেটিভ ভাবে দ্যাট বসবে, যে হি মাটার্ড দ্যাট হি ওয়াজ responsible for the misfortune, যে তার হতভাগ্যের জন্যে, তার দুর্ভাগ্যের জন্যে মূলত তিনিই দায়ী। ঠিক এইরকমভাবে কিন্তু আমরা লিখব। এরপরে আর একটা রুল আমি আসতে চাচ্ছি, করেই আমি শেষ করে দিব। দেখা যাক, তোমরা ধৈর্য ধরে, আশা করি তোমরা এই রুলগুলো কি, আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পারছো। আসলে কি বলবো, ডোন্ট মেক লাইফ ডিফিকাল্ট, হ্যাঁ,
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্ট্র্যাটেজিক্যালি। খুব তাড়াতাড়ি তোমরা আসলে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, বোঝার চেষ্টা করো, যে খুব ডিপলি একটু চিন্তা করবে, চিন্তা করলেই পরে তোমরা বুঝতে পারো। আমি এই রুলটা দেবো, দিয়ে দু একটা কথা বলেই আমি আসলে ইয়ে করব। আচ্ছা দেখো, যদি ইনডিরেক্ট নারেশনের মধ্যে, ইনডিরেক্ট স্পিচের মধ্যে যদি দেখা যাচ্ছে যে প্রোনাউন থাকে, হ্যাঁ, প্রোনাউন থাকে, প্রোনাউন আর দেখা যাচ্ছে যে পরে আছে নাউন, পরে নাউন আছে, তা পরে নাউন আছে, তাহলে আমরা করার সময় কি করব, যে আসলে এই প্রোনাউনটার পরিবর্তে আমরা কিন্তু নাউন বসাবো এবং নাউনটাকে আমরা প্রাধান্য দেব। যেমন আমি যদি উদাহরণ দেই, যেমন এইখানে এইভাবে উদাহরণ দিচ্ছি যে লুকিং অ্যাট হিম, আমি তার দিকে তাকাই, কি করলাম, আই সেড, আমি বললাম, আই সেড, looking at him, I said, you are very, intelligent, you are very intelligent, কামাল দিলাম। আমি যদি এইভাবে লিখি, যেমন লুকিং অ্যাট হিম, আমি তার দিকে তাকিয়ে বললাম যে আই সেইড, আমি বললাম যে ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট কামাল, যে কামাল তুমি আসলে খুব বেশি বুদ্ধিমান, আমি এরকমভাবে বললাম। তো এইখানে কিন্তু আমি কিন্তু দেখতে পেলাম যে এখানে হিম রয়েছে, আবার দেখা যায় রিপোর্টেড স্পিচের মধ্যেও এখানে ইউ রয়েছে, আবার এর শেষের মধ্যে দেখা যাচ্ছে নাউন, পরে দেওয়া আছে নাউন। তাহলে আমি কাকে কথা বলবো, প্রথমে কি আমি আবসা বলবে, যে আমি কি হিম বলবো? হিমটা বলার সাথে সাথে আমার মাথায় একটা কোশ্চেন আসছে যে এই হিমটা বা কে, বা এই ইউটা বা কে? পরে কিন্তু আসলো কামাল। কিন্তু যখন আমি আমার নিজের মতো সাজিয়ে লিখবো, আমার শ্রোতার সহজীকরণের জন্য, সহজভাবে উপলব্ধির জন্যে আমি কিন্তু কি করব, আমার নিয়ম হচ্ছে যে আমি প্রথমে নাউনটাকে আমি ধরে ফেলবো। কিভাবে? যদি আমি এইভাবে লিখি, হিম না দিয়ে আমি লুকিং অ্যাট কামাল, আই said that he, Kamal, okay, that he was very ইন্টেলিজেন্ট। আমি কিন্তু আমি কিন্তু এইভাবে কিন্তু আমি কিন্তু করতে পারি। লুকিং অ্যাট কামাল, কমা ফ্রেজ একটা, আই সেইড দ্যাট হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। তার মানে কি, এই কামাল হচ্ছে খুব বেশি বুদ্ধিমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের রুলসগুলোর মধ্যে আমি কিন্তু তোমাদের কিন্তু আলোচনা করেছি যে ছোটোখাটো কোনো প্রার্থনা যদি বুঝায়, তাহলে এক্সকিউজ মি, সরি টু ডিস্টার্ব, এই ধরনের যদি আসে, তাহলে আমরা সেকিং অ্যান্ড এক্সকিউজ বসাবো। এবং ওই আপলোডেড যে অংশ, একটা পার্ট অফ দিস লেকচার টুডে আপলোড হয়েছে ইন্টারনেট বিভ্রাটের জন্য, ওইখানে কিন্তু আলোচনা হয়েছিল যদি সেন্টেন্সের শেষে যদি ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ আসে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব। ওই ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য সামনের ট্যাগ কোশ্চেনের বাক্যের আগের অংশটা অবশ্যই ইন্টারোগেটিভ হবে, এবং ট্যাগ কোশ্চেন থাকার জন্য অ্যান্ড এজিউম দ্যাট দিয়ে আমরা করব। এরপরে যদি ছোটোখাটো সাহায্য প্রার্থনার জন্য এক্সকিউজ মি, সরি টু ডিস্টার্বের জন্য সেকিং অ্যান্ড এক্সকিউজ, এটা আমরা ব্যবহার করব। এবং এরপরের রুল দিয়েছি আমি যে সেন্টেন্সের শুরুতেই যদি দেখা যাচ্ছে যে বাক্যের মধ্যে একটা অভিব্যক্তির কারণে ওহ কিংবা ওয়েল কিংবা আই সি, এই ধরনের যদি কোনো বিশেষ করে ইয়ে আসে, মানে শব্দমালা আসে, তখন আমরা কিন্তু এইখানে এক্সপ্রেসিং সারপ্রাইজ আমরা লিখব। এরপরে আরেকটা রুল দিয়েছি যে এডিশনাল যদি কোনো ফ্রেজ কিংবা ক্লোজ আসে, তাহলে এই ক্লোজগুলো এগুলোর কোনো পরিবর্তন না করি আমরা এই ফ্রেজ বা ক্লোজগুলোকে ইনডিরেক্ট করার সময় সেন্টেন্সের শুরুতে লিখব। এরপরে যদি
দেখা যায় যে রিপোর্টিং ভার্বের মধ্যে সেইড বা টেল এই ধরনের সেইড বা টোল্ড এই ধরনের ভাব না এসে দেখা যায় যে আসছে যে গত ক্লাসে আমি বলেছিলাম যে ভার্বের মুড, বিশেষ করে এই যে ভার্বের মুড, এই ভার্বের মুডটা কিন্তু তোমাদের বুঝতে হবে। দেখা যাচ্ছে যে চিৎকার দিয়ে বলছে ক্রাইট, মাটার্ড বিড়িবিড়ি করে বলছে হ্যাঁ হ্যাঁ আমি আমার এই মিসফরচুনের জন্য দায়ী। আবার রিপ্লাইড স্বাভাবিকভাবে জবাব দিয়ে বলছে। আবার আক্সড এই ধরনের যদি রিপোর্টিং ভাব থাকে এগুলার কোনো পরিবর্তন হবে না। এগুলার পরিবর্তন না হয়েই আমরা সাবজেক্ট এবং অবজেক্টকে মিলিয়ে মাটার্ড বা ক্রাইট কিংবা আক্সড কিংবা এই ধরনের রিপ্লাইড এই ধরনের ভার্বগুলো বা গ্রোন এই রিপোর্টিং ভার্বগুলো আমরা ব্যবহার করব। এরপরে আমি আরেকটা রুল তোমাদের আলোচনা করেছি, সে হচ্ছে যে সেন্টেন্সের দেখা যায় যে একটা অতিরিক্ত বিশেষ করে ফ্রেজ আছে, আর দেখা যায় যে রিপোর্টেড স্পিচের মধ্যখানেই সাবজেক্ট রয়েছে, সেটা প্রোনাউন, এবং এরপরই কিন্তু রয়েছে নাউন। তাহলে এই প্রোনাউনটাকে আর নাউনটাকে তখন আমরা কাকে আমরা প্রায়োরিটি দিব? প্রোনাউন রেফারেন্সিংয়ে কি বলে? তখন আমরা কিন্তু প্রায়োরিটি দেব নাউনটাকে দিয়ে আমরা কিন্তু করব ঠিক এভাবে। যেমন লুকিং অ্যাট হিম আই সেইড ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট কামাল, বলছে লুকিং অ্যাট কামাল আই সেইড দ্যাট হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট। ঠিক এভাবে আমরা কিন্তু করব। আশা করি তোমরা আজকের লেকচার খুব সুন্দরভাবে উপলব্ধি করেছো। তোমরা বিশেষ করে বোঝার জন্যে যে কয়েকটা বিশেষ করে 6টার মতো ক্লাস, আসলে ক্লাস হওয়ার কথা 5টা হলেই হতো, কিন্তু ওই বিভ্রাটের কারণে ইন্টারনেট বিভ্রাটের কারণে কিয়দংশ আপলোডেড হয়েছে, এই জন্যে আমি দুঃখিত। তোমরা এই সবগুলো ক্লাস 1 বাই 1 তোমরা স্টাডি করবে। স্টাডি করে বোর্ডের যে কোশ্চেন্সগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করার ট্রাই করবে। বিশেষ করে এই রুলগুলো অ্যাপ্লিকেবল হবে ক্যাডেটের কোশ্চেনগুলোতে। ক্যাডেটের কোশ্চেনগুলো যখন তোমরা আলোচনা করবে, এই ক্যাডেটের কোশ্চেনগুলোতে এই ধরনের কোশ্চেন সেটার ওনারা একটু মানে সমস্যার সৃষ্টি করেছেন বাচ্চাদের বোঝার জন্য, যে মানে হাউ ডেপথ অফ লার্নিং আউটকামস অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার ইনস্টিটিউশন, তার গভীরতাটা কত এটা মাপার জন্যই মূলত কোশ্চেন সেটার বিভিন্ন অ্যাঙ্গেল, বিশেষ করে এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে সেলফ ক্রিয়েশন অফ প্রবলেমস এগুলা করেই তোমাদের বিশেষ করে জানার গভীরতাটা মাপার আমরা চেষ্টা করি। তো তোমরা এগুলা বেশি বেশি করে সলভ করো, SW করো। করার পর যদি কোনো ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেম দেন আস্ক মি, মেসেজ টু মেসেঞ্জার। I will try my level best to help you. Today is the last lecture of this topic. So keep well, maintain hygiene, and study more and more. You know, practice makes a man perfect. Without practicing, none can be good students, good teachers, good doctors, any profession. So try to practice more and more. Till then, Allah Hafiz.